ডিটারমিনার স্ট্রাকচারকে অ্যানালাইসিস করার আগে আমরা ফোর্সের বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো দেখে নেব। ফোর্স কত রকমের হয় আমরা ফোর্সকে বিভিন্নভাবে বলতে পারি, যেমন ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স বা ইনক্লাইন্ড ফোর্স। তো এই সমস্ত ক্লাসিফিকেশনগুলোকে আমরা বিভিন্ন পার্টে দেখতে পারি। যেমন প্রথমেই বলি, ফোর্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেটা হলো নর্মাল ফোর্স আর ট্যানজেন্সিয়াল ফোর্স। আমরা যে স্ট্রাকচার অ্যানালাইসিস করব এবং সেই স্ট্রাকচার অ্যানালাইসিসে যে রেজাল্টগুলো তৈরি হবে, আমরা যে দেখতে পাবো যে স্ট্রাকচারের উপর ফোর্স অ্যাপ্লাই হলে যে রেজাল্ট, যে বিভিন্ন ধরনের স্ট্রেস রেজাল্ট্যান্টগুলো ডেভেলপ করবে, সেগুলো দুটো ফোর্সের জন্য হবে। একটা হলো নর্মাল ফোর্স আর একটা হলো ট্যানজেন্সিয়াল ফোর্স। এই নর্মাল ফোর্স আর ট্যানজেন্সিয়াল ফোর্সের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রেস ডেভেলপ হবে। তো নর্মাল ফোর্স কাকে বলে? যে ফোর্স অবজেক্টের প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই ফোর্সটাকে বলছি আমরা নর্মাল ফোর্স। এই ফোর্সটা দেখো, এটা এই যে প্লেনটা আছে, এই প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে। আর যে ফোর্সটা প্লেনের সাথে মিশে আছে, সেটাকে আমরা ট্যানজেন্সিয়াল ফোর্স হিসাবে ডিনোট করি। যদি কোনো ফোর্স প্লেনের উপরে ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি, একটা হলো নর্মাল ফোর্স আর একটা হলো ট্যানজেন্সিয়াল ফোর্স। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ইনক্লাইন্ড ফোর্সটা কিছু নর্মাল ফোর্স আর ট্যানজেন্সিয়াল ফোর্সের রেজাল্ট্যান্ট। এবার এই নর্মাল ফোর্স দিয়ে আমরা কিছু বিশেষ ক্লাসিফাইড ফোর্স ডেভেলপ করতে পারি। যেমন এখানে দেখছো, এগুলো সবই নর্মাল ফোর্স, এবং এই নর্মাল ফোর্সগুলোকে আমরা বলছি, যেমন এখানে এই ফোর্সটা আপওয়ার্ড অ্যাক্ট হচ্ছে, তাই এটাকে আমরা বলছি আপওয়ার্ড নর্মাল ফোর্স। এই ফোর্সটা ডাউনওয়ার্ড অ্যাক্ট হচ্ছে, তাই এটাকে আমরা বলছি ডাউনওয়ার্ড নর্মাল ফোর্স। এবার এই আপওয়ার্ড নর্মাল ফোর্স যেটা আছে, এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদেরকে প্লাস সাইন দিয়ে ডিনোট করতে হবে। আর যদি এটা প্লাস সাইন দিয়ে ডিনোট করি, তাহলে অবশ্যই ডাউনওয়ার্ড ফোর্সকে আমরা মাইনাস সাইন দিয়ে ডিনোট করব। তুমি এমনও করতে পারো যে আপওয়ার্ড ফোর্সকে যদি মাইনাস সাইন দিয়ে ডিনোট করো, তাহলে ডাউনওয়ার্ড ফোর্সকে তুমি প্লাস সাইন দিয়ে ডিনোট করবে। এবার এই একই নর্মাল ফোর্স আমরা হরাইজন্টালি নিচ্ছি। প্রথমে ভার্টিক্যালি নর্মাল ফোর্স অ্যাড করিয়েছি এই অবজেক্টের উপরে, এবং সেখানে দুটো ক্লাসিফিকেশন পেয়েছি, একটা হলো ভার্টিক্যাল আপওয়ার্ড আর একটা হলো ভার্টিক্যাল ডাউনওয়ার্ড। এবং ম্যাথামেটিক্যালি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ভার্টিক্যাল আপওয়ার্ডকে যদি প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড সাইন ফোর্সকে আমরা মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এবার যদি এটাকে আমরা হরাইজন্টাল ফোর্স হিসাবে দেখি, তাহলে টুয়ার্ড রাইটকে যদি আমরা প্লাস সাইন হিসাবে প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে টুয়ার্ড লেফট ফোর্সকে আমরা মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে ফোর্সের যে ক্লাসিফিকেশন তোমরা দেখলে, সেটা হলো আইদার ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল, এবং তার মধ্যেও দুটো করে ক্লাসিফিকেশন, সাব ক্লাসিফিকেশন তুমি দেখলে, যে ভার্টিক্যাল আপওয়ার্ড, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, এবং হরাইজন্টাল টুয়ার্ড লেফট অথবা হরাইজন্টাল টুয়ার্ড রাইট। এবার দুটো নর্মাল ফোর্সকে যদি আমরা একটা অবজেক্টের উপরে অ্যাক্ট করাই, তাহলে কি হবে দেখো। এখানে দুটো নর্মাল ফোর্সকে আমরা একই অবজেক্টের উপরে অ্যাক্ট করিয়েছি, এবং ওপরে ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্স এবং নিচে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ফোর্স। এভাবে যদি আমরা দুটো ফোর্সকে অ্যাড করাই, তাহলে এই অবজেক্টের উপরে একটা টেনশন ক্রিয়েট হবে। অথবা যদি আমরা এইভাবে দেখি যে টুয়ার্ড রাইট ফোর্সটা ডান দিকে এবং টুয়ার্ড লেফট ফোর্সটা বাঁ দিকে অ্যাড করছে, তাহলে এটা কিন্তু অবজেক্টের উপরে একটা টেনশন ক্রিয়েট করবে। এই টেনশনকে যদি আমরা প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এর অপোজিট যেটা হবে, অর্থাৎ আপওয়ার্ড ফোর্সকে নিচে এবং ডাউনওয়ার্ড ফোর্সকে ওপরে যদি রাখি, তাহলে এখানে অবজেক্টটা কম্প্রেশন ফেস করবে, এবং এই কম্প্রেশনকে আমরা নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানেও সেরকম, টুয়ার্ড রাইটটাকে আমরা লেফটে রেখেছি এবং টুয়ার্ড লেফটটাকে আমরা রাইটে রেখেছি, তাহলে এখানে এটাও কিন্তু অবজেক্টটা কিন্তু এখানে কম্প্রেশন ফেস করছে, তাই
কম্প্রেশনকে আমরা নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি। তুমি যদি এমন করতে চাও যে টেনশনকে নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করবে, তাহলে কিন্তু কম্প্রেশনকে পজিটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। প্রথমে আমরা দেখলাম যে কিছু দু ধরনের ফোর্স আমরা অ্যাড করতে পারি অবজেক্টের উপরে, একটা হলো নর্মাল, একটা হলো ট্যানজেন্সিয়াল। এবং এই নর্মাল ফোর্সকে আমরা আবার ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটো ফোর্স হিসাবে আমরা দেখতে পারি, এবং দুটো নর্মাল ফোর্সকে এমনভাবে আমরা অ্যাড করাচ্ছি সেখানে কোনো ক্ষেত্রে টেনশন ক্রিয়েট হচ্ছে, কোনো ক্ষেত্রে কম্প্রেশন ক্রিয়েট হচ্ছে। এবার আমরা দেখব যে দুটো নর্মাল ফোর্স একটা অবজেক্টের উপরে একই পয়েন্টে যদি অ্যাক্ট না করে, অর্থাৎ এটা যদি কোলিনিয়ার না হয়, আগের সমস্ত ফোর্সগুলো ছিল কোলিনিয়ার, এটা যদি কোলিনিয়ার না হয় তাহলে কি হবে দেখো, এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। এখানে দুটো নর্মাল ফোর্স দেখতে পাচ্ছ, এবং দুটো নর্মাল ফোর্স এই যে মিড পয়েন্ট আছে, মিড পয়েন্ট থেকে সেম ডিস্টেন্সে আছে। যদি এরকমভাবে দুটো ফোর্স অ্যাড করে তাহলে এটা কিন্তু একটা মোমেন্ট ক্রিয়েট করবে। এই ধরনের ফোর্সকে আমরা বলবো কাপল অফ ফোর্স। এবার আসি আমাদের স্ট্রাকচারাল এলিমেন্টের উপরে, যেমন বিম। বিমের ওপরে যে ধরনের ফোর্স অ্যাড করবে সেটা হলো, আমরা যদি নর্মাল ফোর্স অ্যাড করাই তাহলে নর্মাল ফোর্স দুইভাবে অ্যাড করতে পারে। আমরা জানি যে একটা বিম 3 ডাইমেনশনাল এলিমেন্ট, অর্থাৎ এখানে বিমের ডেপথ আছে, বিমের উইডথ আছে এবং বিমের লেন্থ আছে। কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমরা এই 3 ডাইমেনশনাল অবজেক্টকে আমরা প্রথমে সিম্পলিফাই করে 2 ডাইমেনশনাল করে নিচ্ছি, এবং 2 ডাইমেনশনেও এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হবে, তাই আমরা এটাকে 1D এলিমেন্ট, 1 ডাইমেনশনাল এলিমেন্ট হিসাবে কল্পনা করি। অর্থাৎ আমরা যে বিমটাকে অ্যানালাইসিস করব সেটা 1 ডাইমেনশনাল এলিমেন্ট, অর্থাৎ এখানে একটা মাত্র ডাইমেনশন থাকবে, আর সেটা হলো লেন্থ। এই যে লেন্থ ওয়াইজ যে ডাইমেনশন, এটাকে আমরা বলি লংজিটিউডিনাল অ্যাক্সিস। এবার একটা নর্মাল ফোর্স এই বিমের ক্রস সেকশনে নর্মালি অ্যাক্ট হতে পারে, অথবা এই বিমের এই উপরের সারফেসে নর্মালি অ্যাক্ট হতে পারে। যদি এটা ক্রস সেকশনে নর্মালি অ্যাক্ট হয় তাহলে অ্যালং লংজিটিউডিনাল অ্যাক্সিস অ্যাক্ট হচ্ছে, এবং এটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল ফোর্স। এবং এই অ্যাক্সিয়াল ফোর্স এখানে যেমন এটা কম্প্রেশন হিসেবে অ্যাক্ট করছে, দেখছো বিমটা আন্ডার কম্প্রেশনে আছে। এটা যদি অপোজিট ডাইরেকশনে করে দিই, অর্থাৎ এটা টুয়ার্ড রাইট, আর এই অ্যারোটা এই ফোর্স টুয়ার্ড লেফট আছে, এটাকে যদি অপোজিট করে দিই, এদিকে যদি টুয়ার্ড লেফট এবং এদিকে যদি টুয়ার্ড রাইট করে দিই, তাহলে কিন্তু সেটা আবার টেনশন হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাক্সিয়াল ফোর্সটা আবার টেনসাইল ফোর্স হয়ে যাবে। অর্থাৎ বিমের ক্রস সেকশনে যদি কোনো নর্মাল ফোর্স অ্যাড করে সেটা অ্যাক্সিয়াল ফোর্স হিসাবে বলা হবে, এবং সেটা আইদার টেনশন অথবা কম্প্রেশন, দুই ধরনের ফোর্স হতে পারে। এবার বিমের উপরের সারফেসে যদি আমরা ফোর্সটাকে এই নর্মাল ফোর্সটাকে অ্যাড করাই, তাহলে সেটা কিন্তু লংজিটিউডিনাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট হচ্ছে। অ্যাক্সিয়াল ফোর্স যেমন লংজিটিউডিনাল অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট হচ্ছিল, এই ফোর্সটা কিন্তু লংজিটিউডিনাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট হচ্ছে, তাই এটাকে বলা হয় ট্রান্সভার্স ফোর্স। অ্যাজ এ বিগিনার্স তোমাদেরকে ধরে নিতে হবে যে বিমে কোনো অ্যাক্সিয়াল ফোর্স অ্যাক্ট হবে না, বিমে শুধুমাত্র ট্রান্সভার্স ফোর্সই অ্যাক্ট হবে। অর্থাৎ স্ট্রাকচারাল অ্যানালাইসিসের সময় আমরা ধরে নেব যে বিমে শুধুমাত্র ট্রান্সভার্স ফোর্স অ্যাক্ট হচ্ছে। আর সেই জন্য এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের রোলার সাপোর্টে অথবা হিঞ্জ সাপোর্টে শুধুমাত্র আপওয়ার্ড রিয়াকশান আসছে, কোনো হরিজন্টাল রিয়াকশান আসছে না। এবার আমরা ট্যানজেন্সিয়াল ফোর্স কিভাবে একটা অবজেক্টের উপরে কাজ করছে, অ্যাপ্লাই হচ্ছে, সেটা আমরা দেখব। যেমন এই দুটো ফোর্স ভার্টিক্যালি অ্যাক্ট হচ্ছে, ট্যানজেন্সিয়াল ফোর্স দুটো, এবং একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। আর এই দুটো ফোর্স হরাইজন্টালি অ্যাক্ট হচ্ছে, এটা টুয়ার্ড রাইট আর টুয়ার্ড লেফট। কিন্তু এই ধরনের সিঙ্গেল ট্যানজেন্সিয়াল ফোর্স একটা মিনিংলেস ব্যাপার, তাই আমরা আরও একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখব। সেটা হলো এই অবজেক্টের ডান দিকে যদি ডাউনওয়ার্ড ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্ট হয়, বাঁ দিকে আপওয়ার্ড ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্ট হবে এই অবজেক্টটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখার জন্য, আর এটাকেই বলা হয় শেয়ার ফোর্স।
অর্থাৎ ট্যানজেনশিয়াল ফোর্সগুলো সাহায্যে আমরা শেয়ার ফোর্স ক্রিয়েট করতে পারি, অথবা শেয়ার ফোর্সকে আমরা বলতে পারি এগুলো সবই ট্যানজেনশিয়াল ফোর্সের বিভিন্ন ক্লাসিফিকেশন। এখানে দেখো টুয়ার্ড রাইট লেফট এবং টুয়ার্ড লেফট রাইট আপওয়ার্ড যে ফোর্স দুটো অ্যাক্ট হচ্ছে, টুয়ার্ড রাইট ডাউনওয়ার্ড এবং টুয়ার্ড লেফট আপওয়ার্ড যে ফোর্স দুটো অ্যাক্ট হচ্ছে, এটাকে আমরা যে এখানে যে শেয়ার ফোর্স ক্রিয়েট হচ্ছে এই শেয়ার ফোর্সকে আমরা পজিটিভ সাইন দিয়ে ইন্ডিকেট করছি। তাহলে এটা যদি এর অপোজিট হয়, অর্থাৎ টুয়ার্ড রাইট আপওয়ার্ড এবং টুয়ার্ড লেফট ডাউনওয়ার্ড, এই ধরনের শেয়ার ফোর্সকে আমরা নেগেটিভ সাইন দিয়ে ইন্ডিকেট করব। এখানেও সেরকম উপরের শেয়ার ফোর্সটা, উপরের ট্যানজেনশিয়াল ফোর্সটা টুয়ার্ড লেফট এবং নিচের ট্যানজেনশিয়াল ফোর্সটা টুয়ার্ড রাইট অ্যাক্ট হচ্ছে, এবং এই ধরনের শেয়ার ফোর্সকে যদি আমরা পজিটিভ সাইন দিয়ে ইন্ডিকেট করি, তাহলে উপরের যে ট্যানজেনশিয়াল ফোর্স এটা যদি টুয়ার্ড রাইট হয় এবং নিচের ট্যানজেনশিয়াল ফোর্সটা যদি টুয়ার্ড লেফট হয়, তাহলে এই ধরনের শেয়ার ফোর্সকে আমরা নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। নর্মাল ফোর্সের মতো এখানেও তোমরা দেখলে যে শেয়ার ফোর্স ভার্টিক্যালি অথবা হরিজন্টালি অ্যাক্ট হতেই পারে, এবং সেগুলো ডাইরেকশনের উপর ডিপেন্ড করে আমরা সেই ধরনের শেয়ার ফোর্সগুলোকে ম্যাথামেটিক্যালি পজিটিভ এবং নেগেটিভ সাইন দিয়ে ইন্ডিকেট করছি। এই শেয়ার ফোর্সের রেজাল্টগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য এই গ্রাফিক্যাল ফিগারগুলো দেখানো হয়েছে। এখানে দেখো এই শেয়ার ফোর্সের ক্ষেত্রে এটা যদি পজিটিভ শেয়ার ফোর্স হয়, টুয়ার্ড লেফট ডাউনওয়ার্ড এবং টুয়ার্ড রাইট আপওয়ার্ড যদি হয়, তাহলে অবজেক্টটা এইভাবে বিকৃত হবে। আর টুয়ার্ড লেফট আপওয়ার্ড এবং টুয়ার্ড রাইট ডাউনওয়ার্ড যদি হয়, তাহলে অবজেক্টটা এইভাবে বিকৃত হবে। অথবা যদি এই ধরনের শেয়ার ফোর্স অ্যাক্ট হয়, তাহলে অবজেক্টগুলো এইভাবে বিকৃত হবে। শেয়ার ফোর্সের একটা ভালো এক্সাম্পল হলো কাঁচি দিয়ে কাগজ কাটা। কাঁচি দিয়ে কাগজ কাটার জন্য কাঁচির যে সাইড দিয়ে কাগজগুলো কাটা হয়, সেই সাইডের ধারগুলো কিন্তু ব্লেডের মতো তীক্ষ্ণ ধার কিন্তু থাকে না, কারণ ব্লেড দিয়ে যখন কোনো জিনিসকে কাটা হয় সেটা নর্মাল ফোর্স হিসাবে কাজ করে, এবং কাঁচি দিয়ে যখন কাগজ বা কোনো কিছু কাটা হয় তখন সেটা শেয়ার ফোর্স হিসাবে কাজ করে। অর্থাৎ একটা প্লেনের দুই সাইডে অপোজিট ডাইরেকশনে দুটো ফোর্স অ্যাপ্লাই করানো হয়, এবং তার সাহায্যেই কিন্তু এই অবজেক্ট বা এই কাগজটা কাটে। শেয়ার ফোর্সের একটা বেস্ট এক্সাম্পল হলো কাঁচি দিয়ে কাগজ কাটা। এবার আমরা দেখব স্ট্রেস রেজাল্ট্যান্ট কাকে বলে। এর আগের ভিডিওতে আমি স্ট্রেস রেজাল্ট্যান্ট নিয়ে অনেক কথা বলেছি, তাহলে এবার দেখব স্ট্রেস রেজাল্ট্যান্টগুলো কী কী। ধরে নাও তুমি একটি কংক্রিটের কিউব তৈরি করেছো এবং এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটাকে বলা হয় ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এখানে কোনো ম্যাটেরিয়ালের টেনশন বা কম্প্রেশন বা শেয়ার এগুলো টেস্ট করা যায়, সেই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল টেস্টিং মেশিন। সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে এই মেশিনগুলো দেখা যায়। তুমি এই কিউবটাকে এই ইউনিভার্সাল টেস্টিং মেশিনে ফিট করলে এবং সেটাকে লক করলে। এবার এখানে যদি আমরা লোড অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাবো যে এই কিউবটা এইভাবে বাল্জ হয়ে গেছে, এবং এখানে যে গ্রাফিক্যালি আমি একটা গ্রাফ আমি এখানে পাবো। একটা কাগজে এখানে একটা গ্রাফ তৈরি করা হয়, অর্থাৎ মেশিন অটোমেটিক্যালি এই গ্রাফটা তৈরি করে এখানে, এবং এই গ্রাফটা এইরকম দেখতে হয়। এই গ্রাফটাকে বলা হয় স্ট্রেস স্ট্রেন কার্ভ। অ্যালং ওয়াই অ্যাক্সিস স্ট্রেস ড্র হয় এবং অ্যালং এক্স অ্যাক্সিস স্ট্রেন ড্র হয়। তো যে কোনো ম্যাটেরিয়াল যখন আমি টেস্ট করব ইউনিভার্সাল টেস্টিং মেশিনে, তখন আমি এরকম একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ পাবো, এবং সমস্ত ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা স্ট্রেস স্ট্রেন কার্ভ, ডিফারেন্ট স্ট্রেস স্ট্রেন কার্ভ আমরা পেয়ে থাকি। তো হোয়াট ইজ স্ট্রেস? কোনো একটা অবজেক্টে অ্যাকচুয়ালি বিভিন্ন ছোট ছোট মলিকুল দিয়ে তৈরি, এবং আমরা যদি ওই যে অবজেক্টকে দুই সাইডে দুটো নর্মাল ফোর্স অ্যাপ্লাই করি, এখানে দেখতে পাচ্ছ দুটো নর্মাল ফোর্স অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ এই যে অবজেক্ট এটা একটা 3D অবজেক্ট এবং তার ক্রস সেকশনে দুটো নর্মাল ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি।
এবং এমনভাবে অ্যাপ্লাই করেছি যেন অবজেক্টটাতে টেনশন ক্রিয়েট হয়। এখানে ফোর্স দুটো যদি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু অবজেক্টটাতে কম্প্রেশন ক্রিয়েট হবে। তো আমি এখানে টেনশন ক্রিয়েট করেছি এবং টেনশন ক্রিয়েট করার ফলে কি হবে, ভেতরে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলো কিন্তু নিজেদের মধ্যে একটা ফোর্স ডেভেলপ হবে। এই মলিকুলগুলোর মধ্যে নিজেদের যে ফোর্সগুলো ডেভেলপ হচ্ছে এটাই অ্যাকচুয়ালি স্ট্রেস। অর্থাৎ এই যে টোটাল যে ফোর্স, এই টোটাল যে ফোর্সের সামেশন সেটা হলো এই বাইরে যে ফোর্স অ্যাপ্লাই করেছি তার সমান হবে। এবং আমরা যদি এর ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ করি, ডিভাইড করি, তাহলে একটা ইউনিট ক্রস সেকশনে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাই কিন্তু এটার এই অবজেক্টের স্ট্রেস, এইভাবে আমরা বলতে পারি। তো স্ট্রেস কত রকমের হতে পারে? যখন আমরা অ্যাক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করছি তখন যে স্ট্রেস ডেভেলপ হবে সেটাকে বলা হয় ডাইরেক্ট স্ট্রেস। আর ডাইরেক্ট স্ট্রেস আমরা কিভাবে ক্যালকুলেট করি? লোড বাই এরিয়া, অর্থাৎ যত ফোর্স আমরা অ্যাপ্লাই করছি ডিভাইডেড বাই এই বিমের ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ ইউনিট এরিয়াতে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমরা বলছি স্ট্রেস। এখানে দেখতে পাচ্ছ বিমের উপর একটি অ্যাক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং এটা একটা কম্প্রেশন ফোর্স। এটা যদি অপোজিট হতো, টেনসাইল ফোর্স হতো, তাহলেও কিন্তু এটা ডাইরেক্ট স্ট্রেসই ডেভেলপ করতো। অর্থাৎ ফোর্সটা টেনসাইল হোক অথবা কম্প্রেশন, যদি সেটা অ্যাক্সিয়াল ফোর্স হয় তাহলে অবশ্যই সেটা ডাইরেক্ট স্ট্রেস তৈরি হবে বিমের ওপরে। আমাদের স্ট্রাকচার অ্যানালিসিসে বিমের ওপর যে লোডগুলো অ্যাপ্লাই হবে সেই সমস্ত লোডই কিন্তু ট্রান্সভার্স লোড, এগুলো কোনোটাই কিন্তু অ্যাক্সিয়াল লোড নয়। এবার এই ট্রান্সভার্স লোডগুলো কিভাবে বিমের ওপর অ্যাক্ট হচ্ছে সেটাকে আমরা একটু ডিটেলসে দেখব। এখানে যদি আমরা এ টু সি একটা পার্ট নিই, এ টু সি একটা পার্ট আমি নিয়েছি। এখানে দেখো এই বিমের যে ওপরের যে টপ সারফেস, সেই সারফেসে কিন্তু এই লোডটা কিন্তু নর্মাল ফোর্স। কিন্তু আমি যদি এই বিমের ক্রস সেকশনে দেখি যে পয়েন্টে, এক্স্যাক্টলি যে পয়েন্টে এই ফোর্সটা অ্যাক্ট হচ্ছে সেই পয়েন্টে বিমের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনে যদি আমি দেখি তাহলে কিন্তু এই ফোর্সটা অ্যাজ এ ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে। অর্থাৎ একটা বিমের টপ সারফেসে যে নর্মাল ফোর্স বা সাপোর্ট অ্যাক্ট হচ্ছে সেটা কিন্তু বিমের ক্রস সেকশনে অ্যাজ এ ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে। অর্থাৎ বিমের দুই সাইডে দুটো ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে এবং দুটো ফোর্সের ডাইরেকশন অপোজিট আছে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে শেয়ার ফোর্স অ্যাক্ট হচ্ছে। অর্থাৎ বিমের ওপরে যে ট্রান্সভার্স লোড পড়ছে সেই ট্রান্সভার্স লোডের একটা রেজাল্ট হলো শেয়ার ফোর্স। দেখো এই যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে দুই সাইডের অ্যাজ এ ট্যানজেন্সিয়াল ফোর্স, এটা ঠিক এই যে ফোর্সটা, এই ফোর্সটার সঙ্গে কিন্তু ম্যাচ করছে। দেখো এই অবজেক্টের দুই সাইডে দুটো ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে, বা এই যে অবজেক্টটা দেখো যেভাবে ফোর্সগুলো অ্যাক্ট হয়েছে সেইভাবে কিন্তু বিমের উপরে অ্যাক্ট হয়েছে। তো আমরা এটা বলতে পারি যে বিমের ওপরে ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্ট হওয়ার জন্য বিমে একটা শেয়ার ফোর্স ক্রিয়েট হবে, এবং শেয়ার ফোর্স ক্রিয়েট হলে অবশ্যই শেয়ার স্ট্রেসও ডেভেলপ করবে, কারণ ফোর্স যদি অ্যাপ্লাই হয় তার জন্য স্ট্রেস ডেভেলপ করবে। যদি সেটা অ্যাক্সিয়াল ফোর্স হয় তাহলে ডাইরেক্ট স্ট্রেস ডেভেলপ করে, এবং যদি সেটা শেয়ার ফোর্স হয় তাহলে শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে। তাহলে আমরা বলতে পারি যে বিমের ট্যানজেন্সিয়াল ফোর্সের একটা রেজাল্ট হলো শেয়ার স্ট্রেস। এবার এই বিমের উপরে যে ট্রান্সভার্স ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার জন্য কি হবে, বিমটার কিছুটা বেন্ড হবে। বিমটা যে বেন্ড হবে এবং দুই সাইডে এর যে মোমেন্ট ক্রিয়েট হবে, এর জন্য যে বিমের যে বেন্ডিং হবে তার জন্য বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। এই বেন্ডিং মোমেন্ট যখন ক্রিয়েট হবে তখন একটু ডিটেলস অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবে, বা পরবর্তীকালে আমি দেখাবো যে বিমে যদি এই ধরনের কোনো বেন্ড হয় তাহলে টপ সারফেসে কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই হয় এবং বটম সারফেসে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই হয়। আর এই ধরনের যে বটম এবং টপে দুই ধরনের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা কিন্তু টেনসাইল অ্যান্ড কম্প্রেশন ফোর্সের কম্বিনেশন।
আর এর জন্য যে স্ট্রেস ডেভেলপ হবে সেটাকে বলা হয় বেন্ডিং স্ট্রেস। এটার সাথে অ্যাক্সিয়াল ফোর্সকে কিন্তু গুলিয়ে ফেলবে না। অ্যাক্সিয়াল ফোর্সে কি হচ্ছে, টোটাল ক্রস সেকশনেই আইদার কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই হবে অথবা টেনশন ফোর্স অ্যাপ্লাই হবে, সেখানে কিন্তু ডাইরেক্ট স্ট্রেস ডেভেলপ হচ্ছে। আর এক্ষেত্রে একই ক্রস সেকশনে উপরের দিকে কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং নিচের দিকে টেনশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এর জন্য যে রেজাল্টান্ট তৈরি হবে সেটা হলো বেন্ডিং স্ট্রেস। এবং এটা যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা একটা বিম যদি ইনফাইনাইট লেয়ার দিয়ে তৈরি হয় এবং প্রত্যেকটা লেয়ারকে যদি আমি দেখি যে, তাহলে দেখবো যে প্রত্যেকটা লেয়ারেই কিন্তু প্রত্যেকটা লেয়ারে টপে কম্প্রেশন এবং বটমে টেনশন এইভাবে কিন্তু তৈরি হচ্ছে। এবং এগুলো আমরা ফার্দার আরও ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। তো শুধু এখন এটুকু জেনে রাখো যে ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই হলে বিমে দুই ধরনের রেজাল্ট তৈরি হয়। একটা হলো শিয়ার ফোর্স এবং তার জন্য তৈরি হবে শিয়ার স্ট্রেস, আর একটা হলো বেন্ডিং মোমেন্ট এবং তার জন্য তৈরি হবে বেন্ডিং স্ট্রেস। আমরা যদি বিমের কোনো ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই না করে বিমে যদি কোনো মোমেন্ট অর্থাৎ কাপল আপ ফোর্স ক্রিয়েট করি, আমরা দেখেছি একটু আগে যে কাপল আপ ফোর্স কাকে বলে, দুটো নর্মাল ফোর্সকে আমরা যদি অপোজিট ডাইরেকশানে অ্যাপ্লাই করি তাহলে সেটা কিন্তু কাপল আপ ফোর্স হয়। অর্থাৎ আমি যদি এই বিমের দুটো এন্ডে দুটো কাপল আপ ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা এইভাবে মুচড়ে যাবে এবং এখানে টরশন ক্রিয়েট হবে এবং এই টরশন ক্রিয়েট হওয়ার জন্য একটা টরশনাল স্ট্রেস তৈরি হবে। এই টরশনাল স্ট্রেসকে যদি তুমি ফার্দার আরও ডিটেলসে স্টাডি করো তাহলে দেখতে পাবে এই টরশনাল স্ট্রেস আর কিছুই না, কিছু কম্বিনেশন অফ শিয়ার ফোর্স অর শিয়ার স্ট্রেস। এই টরশনাল স্ট্রেসগুলো অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ শিয়ার স্ট্রেস। তো কোনো অবজেক্টের উপরে যে ফোর্সগুলো অ্যাপ্লাই হতে পারে সেগুলো কী ধরনের হতে পারে, একটা হলো শিয়ার ফোর্স অথবা অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স অথবা বেন্ডিং মোমেন্ট এবং অথবা টরশন, এইগুলো কিন্তু তৈরি হতে পারে ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্য এবং এগুলোকে বলা হয় স্ট্রেস রেজাল্ট্যান্ট। আর এগুলোর জন্য বিভিন্ন ধরনের স্ট্রেস ডেভেলপ হচ্ছে। অ্যাক্সিয়াল ফোর্সের জন্য ডাইরেক্ট স্ট্রেস ডেভেলপ হচ্ছে, শিয়ার ফোর্সের জন্য শিয়ার স্ট্রেস ডেভেলপ হচ্ছে, বেন্ডিং মোমেন্টের জন্য বেন্ডিং স্ট্রেস ডেভেলপ হচ্ছে এবং টরশনের জন্য টরশনাল স্ট্রেস ডেভেলপ হচ্ছে। আমরা জেনারেলি এখন ফোকাস করব শুধুমাত্র শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের উপরে। এবং বিমের উপর যেহেতু অ্যাক্সিয়াল ফোর্স আসে না এবং টরশনাল ফোর্সটাও এই মুহূর্তে আমরা আলোচনা করব না, আমরা শুধুমাত্র শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিমের উপরে কোনো ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই হলে কত শিয়ার ফোর্স ক্রিয়েট হচ্ছে এবং কত বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হচ্ছে সেইগুলো আমরা দেখব এবং পরবর্তীকালে সেই শিয়ার ফোর্সের জন্য কত শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং মোমেন্টের জন্য কত বেন্ডিং স্ট্রেস তৈরি হচ্ছে সেগুলোকে আমরা পরবর্তীকালে দেখব। আর এই রেজাল্টগুলোকে ক্যালকুলেট করাই হলো স্ট্রাকচারাল অ্যানালাইসিস। তো এর আগেই বলেছি যে কোনো অবজেক্টের উপরে যখন কোনো নর্মাল ফোর্স অ্যাক্ট হচ্ছে এবং সেই নর্মাল ফোর্স অথবা এটাকে আমরা বলতে পারি ট্রান্সভার্স ফোর্স অথবা নর্মাল ফোর্স অ্যাক্ট হচ্ছে, তখন অবশ্যই তার যে সাপোর্ট কন্ডিশন সেই অনুযায়ী দুটো সাপোর্ট রিয়াকশনও আসবে। এই যে লোড আর এই যে সাপোর্ট এইগুলো সেই সবই কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স। আমরা এভাবে দেখতে পারি যে একটা অবজেক্টের উপর দুটো অপোজিট ডাইরেকশানে তিনটে ফোর্স অ্যাক্ট হচ্ছে। এবার আমরা যদি এখানে মিডিলে একটা প্লেন কল্পনা করি বা এই বিমটাকে যদি এই অবজেক্টটাকে যদি এই মিডিল বরাবর কেটে দিই তাহলে দেখব যে দুটো আলাদা পোর্শনে কিন্তু ওই সেম ফোর্সগুলো ট্যানজেন্সিয়ালি অ্যাক্ট হচ্ছে। এই অবজেক্টটাই দেখো যে লেফট সাইডে আপওয়ার্ড ট্যানজেন্সিয়াল ফোর্স এবং রাইট সাইডে ডাউনওয়ার্ড ট্যানজেন্সিয়াল ফোর্স এই বিমে ক্রস সেকশনে অ্যাপ্লাই হচ্ছে। আবার এক্ষেত্রে দেখো লেফট সাইডে ডাউনওয়ার্ড ট্যানজেন্সিয়াল ফোর্স এবং রাইট সাইডে আপওয়ার্ড ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে। অর্থাৎ এই বিমের লেফট সাইডে যে ধরনের শেয়ার ফোর্স অ্যাক্ট হচ্ছে রাইট সাইডে কিন্তু তার অপোজিট ডাইরেকশনের শেয়ার ফোর্স অ্যাক্ট হচ্ছে। এই শেয়ার ফোর্সটাকে যদি আমরা পজিটিভ সাইন দিয়ে ডিনোট করি তাহলে এই শেয়ার ফোর্সকে নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো এই ফোর্সটা কিন্তু ট্যানজেন্সিয়াল ফোর্স, অ্যাকচুয়ালি এই ফোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি ট্যানজেন্সিয়াল ফোর্স ফর দ্য ক্রস সেকশন অফ দ্য বিম।
কিন্তু এই বিমের যে টপ সারফেস, এই টপ সারফেসের জন্য কিন্তু এই ফোর্সটা অ্যাজ এ নর্মাল ফোর্স অ্যাক্ট হচ্ছে, কিন্তু এই বিমের ক্রস সেকশনে কিন্তু এই ফোর্সটা অ্যাজ এ ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে। এবার এই বিমের উপর যে ট্রান্সভার্স লোড অ্যাক্ট হচ্ছে, এর জন্য আমরা দেখলাম কি লেফট সাইডে একটা ফোর্স অ্যাক্ট হবে এবং শেয়ার ফোর্স যেটা যদি পজিটিভ হয়, রাইট সাইডে এটা আমরা নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন আমরা একটি পোর্শন নিয়ে আলোচনা করব, যেমন এ টু সি। বিমের এ টু সি এই যে পোর্শনটা যদি আমি দেখি, তাহলে এ পয়েন্টে আপওয়ার্ড ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে এবং সি পয়েন্টে ডাউনওয়ার্ড ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে। এবার আমরা যদি এই বিমের এ আর সি পয়েন্ট না নিয়ে এর মিডিলের কোনো অংশ নিই, তাহলেও কিন্তু অ্যাকচুয়ালি সেম ট্যানজেনশিয়াল ফোর্সই অ্যাক্ট হবে, এই ফোর্সের ভ্যালু কিন্তু কমবে না। আমরা যদি এটাকে আরও ছোট করে দিই, অর্থাৎ একটা প্লেন হিসাবে যদি কল্পনা করি, অর্থাৎ এ থেকে সি এর মধ্যে আমরা যদি একটা প্লেন হিসাবে কল্পনা করি, সেই প্লেনের ডান দিকে ডাউনওয়ার্ড ট্যানজেনশিয়াল ফোর্স এবং বাঁ দিকে আপওয়ার্ড ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে। বাঁ দিকের আপওয়ার্ড ট্যানজেনশিয়াল ফোর্স রিয়াকশনের জন্য এবং ডান দিকে ডাউনওয়ার্ড ট্যানজেনশিয়াল ফোর্স এই লোডের জন্য অ্যাক্ট হচ্ছে। অর্থাৎ আমি যদি এ থেকে সি এর মধ্যে যে কোনো পজিশনে ক্রস সেকশনটা কনসিডার করি, তাহলে প্রত্যেকটা পয়েন্টেই যে ক্রস সেকশন তৈরি হবে, সেই সমস্ত ক্রস সেকশনে কিন্তু ফোর্সটা এই ধরনের শেয়ার ফোর্স ক্রিয়েট হবে। এবং সি থেকে বি এর মধ্যে যদি ক্রস সেকশনটা ভ্যারি করাই এবং সি থেকে বি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি আমি কনসিডার করি, সেই পয়েন্টের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনে কিন্তু শেয়ার ফোর্সটা এইভাবে অ্যাক্ট হবে। এবার তাহলে দেখা যাক যে এই শেয়ার ফোর্স যেটা অ্যাক্ট হচ্ছে তার ভ্যালুটা কত। আমরা এই প্রবলেমটা নিয়ে আগে আলোচনা করেছি যে একটা 80 কিলোনিউটন লোড অ্যাপ্লাই হয়েছে একটা বিমের উপরে, যে বিমটার লেন্থ হলো 4 মিটার, একটা মিড পয়েন্টে লোডটা অ্যাপ্লাই হয়েছে, তার জন্য দুটো রিয়াকশন যে ভ্যালু সে দুটো আমরা বার করেছি 40 কিলোনিউটন। তাহলে এখন প্রশ্ন হলো, এ থেকে সি এর মধ্যে যে প্লেনটা আমি কনসিডার করছি সেটা যে কোনো পয়েন্টে হতে পারে, এ থেকে সি এর মধ্যে যে কোনো পয়েন্টে হতে পারে। এই পয়েন্টে যে প্লেন কনসিডার করছি, সেই প্লেনে লেফট সাইডে আপওয়ার্ড এবং রাইট সাইডে ডাউনওয়ার্ড ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে। তাহলে এই দুটো ট্যানজেনশিয়াল ফোর্সের ভ্যালু কত? এই দুটো ট্যানজেনশিয়াল ফোর্স কিন্তু আসছে এই রিয়াকশন আর এই লোডের থেকে। তাহলে এই শেয়ার ফোর্সের যে ভ্যালু, দুটো অপোজিট ডাইরেকশানে যে ফোর্সের ভ্যালু, ট্যানজেনশিয়াল ফোর্সের ভ্যালু, এই দুটো কি এই রিয়াকশন আর লোডের সমান হবে? না, হবে না। কারণ এটা যদি হয় তাহলে কিন্তু এই শেয়ার ফোর্সটা আর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকলো না। আমরা দেখেছি কোনো একটা অবজেক্টের উপর যদি কোনো লোড বা অ্যাকশন অ্যাক্ট হয়, তাহলে সেখানে কিন্তু একটা সাপোর্ট বা রিয়াকশন আসে এবং এই লোড আর সাপোর্ট এই দুটোর ভ্যালু কিন্তু, অর্থাৎ ম্যাগনিটিউড বা লোডের যে ভ্যালু বা সাপোর্টের যে ভ্যালু দুটো কিন্তু সেম এবং এই ডাইরেকশনটা অপোজিট। সেই কারণেই কিন্তু এই বডিটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। অর্থাৎ লোডে যদি 10 কিলোমিটার লোড আসে, তাহলে সাপোর্টও কিন্তু 10 কিলোমিটারই আসবে। লোড যদি 20 কিলোমিটার হয়, সাপোর্টও 20 কিলোমিটার হবে। লোড যদি 50 কিলোমিটার হয়, সাপোর্টও 50 কিলোমিটার হবে। লোড যদি x কিলোনিউটন, সাপোর্টও x কিলোনিউটন, বা লোড যদি y কিলোনিউটন হয়, সাপোর্টও কিন্তু y কিলোনিউটন হবে। অর্থাৎ লোড যত ভ্যালু আসবে, সাপোর্টও কিন্তু তত ভ্যালুই আসবে, শুধু এর ডাইরেকশনটা অপোজিট হবে, তবেই এই অবজেক্টটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। ঠিক সেরকমই আমরা যদি শেয়ার ফোর্সকে দেখি, যদি আপওয়ার্ড শেয়ার ফোর্স টুয়ার্ড লেফটের যে আপওয়ার্ড শেয়ার ফোর্স বা ট্যানজেনশিয়াল ফোর্স বলবো, অর্থাৎ দুটো ট্যানজেনশিয়াল ফোর্স মিলিয়ে এই যে শেয়ার ফোর্স, তাই কোনো একটা পার্টিকুলার ফোর্সকে আমরা শেয়ার ফোর্স বলতে পারি না, আমরা পার্টিকুলার ফোর্সকে আমরা ট্যানজেনশিয়াল ফোর্স বলতে পারি এবং দুটো ট্যানজেনশিয়াল ফোর্স মিলিয়ে একটা শেয়ার ফোর্স হয়। তো এই যে ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট হচ্ছে, এটা যদি 10 কিলোনিউটন হয়, তাহলে ডান দিকের যে ডাউনওয়ার্ড ট্যানজেনশিয়াল ফোর্স এটাও কিন্তু 10 কিলোনিউটন হবে, তবেই কিন্তু এই বডিটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এটা যদি 50 হয়, এই ডাউনওয়ার্ডটাও 50 হবে, আপওয়ার্ডটা যদি 100 হয়, ডাউনওয়ার্ডটাও 100 হবে। ঠিক এরকম আপওয়ার্ডটা যদি x হয়, ডাউনওয়ার্ডটা x হবে। ঠিক সেরকমই এখানে আপওয়ার্ড যে ভ্যালু সেটা যদি 40 হয়,
ডাউনওয়ার্ড যে ফোর্সের ভ্যালু সেটাও কিন্তু 40 হতে হবে, কিন্তু এখানে আছে কত 80, তাহলে এখানে 40 কেন আসছে, এটা একটা কোশ্চেন। আমরা এই যে সেকশনটা দেখছি, এই সেকশনটা যে কোনো পজিশনে আমরা যখন নিয়ে যাব তখন কিন্তু আমরা দেখব প্রত্যেকটা পজিশনে এই লেফট সাইডে আপওয়ার্ড ফোর্সটা 40 কিলোমিটার হচ্ছে, আর সেই জন্য এটাকে ইকুইলিব্রিয়াম রাখার জন্য রাইট সাইডে ডাউনওয়ার্ড ফোর্সটাও কিন্তু 40 কিলো নিউটনই অ্যাক্ট হচ্ছে। এবার ঠিক এক্স্যাক্টলি এই যে পয়েন্ট, এই পয়েন্টে জাস্ট লেফটে এই যে পয়েন্টটা অ্যাক্ট হয়েছে সি পয়েন্টের জাস্ট লেফটেও কিন্তু সেই একই কন্ডিশন হচ্ছে। এবার যদি আমরা ক্রস সেকশনটাকে সরিয়ে নিই, সি পার করে সি আর বি এর মধ্যে নিয়ে নিই, অর্থাৎ সি পয়েন্টের জাস্ট রাইটে নিই, যখন 80 কিলোমিটার লোডটাকে জাস্ট ওভার করছে, দেখো সি পয়েন্টের জাস্ট রাইটে নিয়েছি, তখন কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। তখন এই ক্রস সেকশনের লেফট সাইডে দেখো সি পয়েন্টে ডাউনওয়ার্ড, এই ক্রস সেকশনের লেফট সাইডে ডাউনওয়ার্ড ফোর্স অ্যাক্ট হচ্ছে, তাই এখানে ডাউনওয়ার্ড 40 আছে, এবং এই এখানে যদি লেফট সাইডে ডাউনওয়ার্ড 40 কিলোমিটার ট্যানজেনশিয়াল ফোর্স থাকে, তাহলে একে ইকুইলিব্রিয়াম রাখার জন্য রাইট সাইডে কিন্তু আপওয়ার্ড 40 কিলোমিটার নিয়ে অ্যাপ্লাই হবে। অর্থাৎ এই ক্রস সেকশনটা সি থেকে বি এর মধ্যে কিন্তু টোটালটাই এই পজিশনে থাকবে, লেফট সাইডে ডাউনওয়ার্ড 40 কিলোমিটার এবং রাইট সাইডে আপওয়ার্ড 40 কিলোমিটার। এবার আসি বেন্ডিং মোমেন্টে। কোন একটা বিমের উপরে যদি ট্রান্সভার্স ফোর্স আসে, তাহলে বিমটা স্বাভাবিকভাবেই কমন সেন্স থেকে বলা যেতে পারে যে বিমটা এইভাবে বেন্ড হচ্ছে। এবার আমি যদি এই এ থেকে সি এর মধ্যে যে কোনো একটা ক্রস সেকশন আমি কল্পনা করি, যে কোনো একটা ক্রস সেকশন যদি আমি এখানে কল্পনা করি, তাহলে দেখব এই ক্রস সেকশনটা কিভাবে বেন্ড হচ্ছে। এই ক্রস সেকশনের দুই সাইডে কিন্তু মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, লেফট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট আর রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, সেই জন্যই কিন্তু বিমটা এইভাবে বেন্ড হচ্ছে, এবং এই দুটো মোমেন্টের ভ্যালুই কিন্তু সেম হবে, ঠিক যেমন অ্যাক্সিয়াল নর্মাল ফোর্স বা ট্যানজেনশিয়াল ফোর্সের মতোই এখানে একই ইকুয়েশন বা একই থিওরি অ্যাপ্লাই হবে। যদি লোডের ভ্যালু 10 কিলোনিউটন হয়, তাহলে সাপোর্টের ভ্যালুও 10 কিলোনিউটন হবে, জাস্ট অপোজিট ডাইরেকশানে। ঠিক সেরকম এখানে লেফট সাইডে যদি ক্লকওয়াইজ মোমেন্ট আসে, রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে, এবং এর ভ্যালু কিন্তু সেম হবে। এখানে যদি লেফট সাইডে এম ভ্যালুর মোমেন্ট আসে, তাহলে রাইট সাইডেও কিন্তু অপোজিট ডাইরেকশানে কিন্তু এম ভ্যালুরই মোমেন্ট আসবে। এবার যদি আমি সি আর বি এর মধ্যে কনসিডার করি এটাকে, তাহলে দেখব সেই একই ব্যাপার, যে লেফট সাইডে ক্লকওয়াইজ এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসছে, এবং আমরা সেগুলোকে ক্যালকুলেটও করতে পারবো। এবার এক্স্যাক্টলি সি পয়েন্টও যদি আমরা কনসিডার করি, তাহলেও একই সিনারিও আমরা দেখব, যে সি পয়েন্টের লেফট সাইডে ক্লকওয়াইজ এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখানে আসছে, আর এই জন্য বিমটা এইভাবে বেন্ড হচ্ছে। এবার এই বেন্ডিং মোমেন্টের ভ্যালু যদি, এই যে এম যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা সাইডকে আমাদেরকে কনসিডার করতে হবে। দুটো সাইড অর্থাৎ এ টু বি টোটাল ভ্যালু, টোটাল বিমের লেন্থটা কিন্তু কনসিডার করলে কিন্তু আমরা এই মোমেন্টের ভ্যালু পাবো না, কারণ টোটালটা কনসিডার করলে কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে, কারণ লেফট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট আসছে এম ভ্যালু, এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে এম ভ্যালুর মোমেন্ট আসছে, অর্থাৎ টোটাল সামেশন যদি করি এম মাইনাস এম ইকুয়ালস টু 0, অর্থাৎ টোটাল মোমেন্ট ভ্যালু তুমি 0 পাবে। সেই জন্য তুমি যদি বেন্ডিং মোমেন্ট, কোনো একটা পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত ডেভেলপ হচ্ছে সেটা যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে সেই পয়েন্টের আইদার লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো একটা সাইড তোমাকে কনসিডার করতে হবে, তাহলে কিন্তু ওই পার্টিকুলার ভ্যালুটা তুমি পাবে। অর্থাৎ সেই ভ্যালুটা যখন তুমি ক্যালকুলেট করবে, তখনই তুমি বুঝে যাবে যে অপোজিট ডাইরেকশানে, অর্থাৎ অপোজিট সাইডে কোন ডাইরেকশানের মোমেন্ট আসছে, এবং সেই ভ্যালুটাও কিন্তু সেম হবে। সাপোজ তুমি এ টু সি ক্লকওয়াইজ ডাইরেকশান, এই এ টু সি রাইট সাইডটা তুমি কনসিডার করলে, এবং কনসিডার করে দেখলে যে এম ভ্যালুর একটা ক্লকওয়াইজ মোমেন্ট এখানে আসছে, অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবে যে এই ক্রস সেকশানের রাইট সাইডে এম ভ্যালুরই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে। তো আমরা সবসময় এ টু সি একটা সাইডই কনসিডার করব,
দুটো সাইড কিন্তু কনসিডার করব না। ডোন্ট কনসিডার বোথ সাইড অফ দ্যাট সেকশন টু ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ বেন্ডিং মোমেন্ট। দুটো সাইডে যদি কনসিডার করি তাহলে কিন্তু এটা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন হবে না। এবার এই বিমের উপরে যদি একটা ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই হয়, ডাউনওয়ার্ড লোড, তাহলে আমরা দেখতে পারি যে রেজাল্টটা কি হবে, এবং এটা যদি আপওয়ার্ড লোড অ্যাপ্লাই হয় তাহলে তার রেজাল্ট কি হবে। এখানে আপওয়ার্ড লোড অ্যাপ্লাই হয়েছে, সেই জন্য সাপোর্ট রিয়াকশনগুলো কিন্তু ডাউনওয়ার্ড হয়েছে এই বিমটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য। তো এখানে আমরা দেখে নেব যে বিমটা কমন সেন্স থেকে বুঝতে পারছো যে বিমটা এইভাবে বেন্ড হবে, এবং এই বিমটা সেকেন্ড যে বিমটা, এই বিমটা কিন্তু এইভাবে বেন্ড হবে। তো এই বিমটা ফার্স্ট কেসে যে বিমটা এইভাবে বেন্ড হলো, এখানে লেফট সাইডে ক্লকওয়াইজ এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু এক্ষেত্রে সেকেন্ড কেসে লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ এবং রাইট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট হয়েছে। দেখো লেফট সাইডে এখানে ক্লকওয়াইজ এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট হওয়ার জন্য বিমটা এইভাবে বেন্ড হয়েছে, এবং এখানে ক্ষেত্রে লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ এবং রাইট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট হওয়ার জন্য কিন্তু বিমটা এইভাবে ঠিক এর অপোজিট ডাইরেকশনে বিমটা বেন্ড হয়েছে। তো এই ধরনের যে বিম বেন্ডিং হয়, সেই ধরনের বেন্ডিংয়ে আমরা যদি পজিটিভ সাইন দিয়ে ডিনোট করি, যেমন আমরা এর আগে করছিলাম, টেনশনকে পজিটিভ বললে কম্প্রেশনকে নেগেটিভ বলছি, আপওয়ার্ডকে পজিটিভ বললে ডাউনওয়ার্ডকে নেগেটিভ বলছি, টুয়ার্ড রাইটকে পজিটিভ বললে টুয়ার্ড লেফটকে নেগেটিভ বলছি। সেই রকমই এই ধরনের, যেমন ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ বললে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ বলছি, সেরকম এক্ষেত্রে এই যে বেন্ডটা হচ্ছে, যে বেন্ডের কারণ হলো লেফট সাইডে ক্লকওয়াইজ এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ, এই ধরনের বেন্ডিংকে যদি আমরা পজিটিভ সাইন দিয়ে ডিনোট করি, তাহলে এই ধরনের বেন্ডিংকে আমরা নেগেটিভ সাইন দিয়ে ডিনোট করব, যেখানে এই বেন্ডিংটা হচ্ছে লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ এবং রাইট সাইডে ক্লকওয়াইজ মোমেন্টের জন্য। তো ফার্স্ট কেসের যে বেন্ডিং, এই ধরনের বেন্ডিংকে আমরা বলি স্যাগিং বেন্ডিং মোমেন্ট, এবং সেকেন্ড কেসের বেন্ডিংকে আমরা বলি হগিং বেন্ডিং মোমেন্ট। এই ধরনের বেন্ডিংকে আমরা বলছি স্যাগিং বেন্ডিং মোমেন্ট, এবং এই ধরনের বেন্ডিংকে আমরা বলছি হগিং বেন্ডিং মোমেন্ট। এই দুই ধরনের বেন্ডিং মোমেন্টই কিন্তু ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুই ধরনের মোমেন্ট নিয়েই কিন্তু ক্রিয়েট হচ্ছে। এটা এরকম নয় যে ক্লকওয়াইজ মোমেন্টকে স্যাগিং বলছি বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে হগিং বলছি, এরকম কিন্তু বিষয়টা নয়। লেফট সাইডে ক্লকওয়াইজ এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার জন্য বিমটা এইভাবে বেন্ড হচ্ছে, এবং এটাকে আমরা স্যাগিং বেন্ডিং মোমেন্ট বলছি, এবং এটাকে আমরা প্লাস সাইন দিয়ে ইন্ডিকেট করছি। আবার এর উল্টোটা যদি ধরি, যে লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ এবং রাইট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে, এর জন্য বিমটা এইভাবে বেন্ডিং হচ্ছে, এটাকে আমরা বলছি হগিং বেন্ডিং মোমেন্ট, এবং এটাকে আমরা মাইনাস সাইন দিয়ে ডিনোট করছি। তাহলে আমরা কি দেখলাম যে মোমেন্ট পজিটিভ বা নেগেটিভ হতে পারে তার নিজের নেচার অনুযায়ী। সেটা ক্লকওয়াইজ হলে পজিটিভ যদি ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা নেগেটিভ ধরবো। দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এটা নেগেটিভ ধরছি, এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে আমরা নেগেটিভ ধরেছি। এটা ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে পজিটিভ ধরেছি, এটাও কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে আমরা পজিটিভ ধরেছি। কিন্তু দুটো মোমেন্টই যখন এইভাবে অ্যাক্ট হচ্ছে, তখন সেটাকে আমরা পজিটিভ বেন্ডিং মোমেন্ট বলছি, বা এটাকে স্যাগিং বেন্ডিং মোমেন্ট বলছি, এবং এটাকে আমরা বলছি হগিং বা মাইনাস বা হগিং বেন্ডিং মোমেন্ট। তো বেন্ডিং মোমেন্ট পজিটিভ বা নেগেটিভ কখন হবে, সেটা যদি স্যাগিং বা হগিং হয়, এবং স্যাগিং বা হগিং কখন হবে, যখন এইভাবে মোমেন্টগুলো অ্যাপ্লাই হবে। এটাকে বলছি আমরা নেচার অফ বেন্ডিং মোমেন্ট। এবার এই যে নর্মাল ফোর্সটা তোমরা দেখেছো, যে বিমের উপরে একটা নর্মাল ফোর্স অ্যাক্ট হচ্ছে বিমের টপ সারফেসে, এবং সেটাকে আমরা ট্রান্সভার্স লোড বলছি। কেন বলছি? কারণ এটা লংজিটিউডিনাল যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে এই নর্মাল ফোর্সটা, তাই এটাকে আমরা ট্রান্সভার্স লোড বলছি। এই ট্রান্সভার্স লোডটা পার্টিকুলার একটা পয়েন্টে যদি অ্যাপ্লাই হয়, তখন সেটাকে বলা হয় পয়েন্ট লোড। একটা পার্টিকুলার পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, এটাকে বলছি আমরা পয়েন্ট লোড। এখানে দুটো পয়েন্ট লোড আছে, দুটো পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, তাই এখানে দুটো পয়েন্ট লোড আমরা এখানে বলছি। এবার প্রত্যেকটা পয়েন্টের এই বিমের যে লেন্থ, সেই লেন্থ ওয়াইজ প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। এটাকে বলা হয় যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, বা সংক্ষেপে ইউডিএল। এটা কিন্তু পয়েন্ট লোড নয়। পয়েন্ট লোড হলো পার্টিকুলার একটা পয়েন্টেই কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই হবে। এখানে কিন্তু পার্টিকুলার একটা পয়েন্টে নয়, ইনফাইনাইট যদি ক্রস সেকশন করো, ইনফাইনাইট ক্রস সেকশনেই কিন্তু
প্রত্যেকটা ক্রস সেকশনে এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, আর থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য বিম এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এবং প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু সেম ভ্যালুর লোড অ্যাপ্লাই হচ্ছে, তাই এটাকে আমরা বলছি ইউডিএল অথবা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটা যদি এই ইউডিএলকে আমরা এইভাবে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ইউডিএলকে পয়েন্ট লোডকে জাস্ট একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি এবং ইউডিএলকে আমরা এইভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে এর লোড পড়ছে। এবং এই যে টোটাল লোডটা কনসেন্ট্রেট হচ্ছে এর এই যে টোটাল লেন্থ অফ দ্য ইউডিএল, এই টোটাল লেন্থের মিড পয়েন্টে টোটাল লোডটা কনসেন্ট্রেট হচ্ছে, এটা আমরা ধরে নিই, অর্থাৎ কল্পনা করে নিই। টোটাল ইউডিএল লোডটা এই যখন আমরা বিমকে অ্যানালাইসিস করব তখন কোন পয়েন্টে অ্যাক্ট হচ্ছে এই ইউডিএলটা সেটা যখন বার করব তখন দেখব যে এই ইউডিএলের যে লেন্থ, সেই লেন্থের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্ট দিয়ে এই ইউডিএল এর ভ্যালুটা অ্যাক্ট হচ্ছে, টোটাল লোডটা অ্যাক্ট হচ্ছে, এইভাবে আমরা কল্পনা করে নিই। দেখো এখানে ইউডিএল এর লেন্থটা ছোট হয়ে গেছে এবং এর মিড পয়েন্ট দিয়ে অ্যাক্ট হচ্ছে, এইভাবে আমরা এটাকে কল্পনা করব। এবার ইউডিএলটা যখন এই পজিশনে আছে, এই পজিশনের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্ট দিয়ে লোডটা অ্যাক্ট হচ্ছে, এইভাবে আমরা কল্পনা করে নেব। এক্ষেত্রে লোডটা একটু আলাদা, দেখো প্রত্যেক পয়েন্টেই কিন্তু লোডটা অ্যাক্ট হচ্ছে ইউডিএল এর মতোই, কিন্তু প্রথম পয়েন্টের যে লোড অ্যাক্ট হচ্ছে তার থেকে পরের পয়েন্টের যে লোড অ্যাক্ট হচ্ছে সেই লোডটা কিন্তু একটু বেশি, এইভাবে লোডটা অ্যাক্ট হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে। এটাকে বলা হচ্ছে ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ এই যে লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য বিম, লোডটা যে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা কিন্তু ভ্যারি করছে। এই পয়েন্টের যে লোড অ্যাক্ট হচ্ছে, এই লাস্ট পয়েন্টের কিন্তু লোড অনেক বেড়ে গেছে, এটাকে বলা হচ্ছে ভিডিএল, এটাকে বলা হচ্ছে ভিডিএল, ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড। আগেরটা দেখেছো যেখানে কোনো ভ্যারি হচ্ছিল না, এক্স্যাক্টলি ফার্স্ট পয়েন্টে যত ম্যাগনিটিউডের লোড অ্যাপ্লাই হচ্ছে লাস্ট পয়েন্টেও কিন্তু সেম ম্যাগনিটিউডের লোড অ্যাপ্লাই হচ্ছিল, সেটাকে বলছি আমরা ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর এখানে দেখো লোডটা ভ্যারি করছে, এটাকে আমরা বলছি ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড। এটাকে আরো সুন্দরভাবে যদি ড্র করি তাহলে এইভাবে আমরা ড্র করতে পারি। এবং এই যে ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড, এই লোডটা কনসেন্ট্রেট হচ্ছে কোন পয়েন্টে, আমরা অ্যাজিউম করে নেব যে এই এর যে সিজি পয়েন্ট হবে, এই টোটাল ট্রায়াঙ্গেল যদি এটা হয় বা এটা যদি ট্রপিজয়েডাল শেপ হয়, তাহলে এই যে ট্রপিজয়েডাল বা ট্রায়াঙ্গেল যে শেপটা এখানে তৈরি হবে, সেই শেপের যে সিজি অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি, সেই সেন্টার অফ গ্র্যাভিটি সেই এরিয়ার সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে কিন্তু এই টোটাল ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোডটা অ্যাক্ট হবে, এইভাবে আমরা ধরে নেব। তো আজকে আমরা এই ভিডিওতে দেখলাম যে একটা বিমের উপরে কি কি ধরনের লোড আসতে পারে এবং সেই লোডগুলোর জন্য কি কি স্ট্রেস রেজাল্ট্যান্ট তৈরি হয় এবং সেই স্ট্রেস রেজাল্ট্যান্টের জন্য কি কি ধরনের স্ট্রেস ডেভেলপ হবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে বিভিন্ন ধরনের ডিটারমিনেন্ট স্ট্রাকচার, যেমন বিম বা ট্রাস বা আর্চ বা রিজিড ফ্রেম, এই ধরনের বিভিন্ন ডিটারমিনেন্ট স্ট্রাকচারের উপরে যে বিভিন্ন ধরনের লোড আসবে, সেটা পয়েন্ট লোড হতে পারে বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল হতে পারে বা ভিডিএল হতে পারে, সে বিভিন্ন ধরনের লোড বা তার কম্বিনেশনে তার যে শেয়ার ফোর্স বা বেন্ডিং মুভমেন্ট বা অ্যাক্সিয়াল ফোর্স ডেভেলপ করবে, সেইগুলো কিভাবে আমরা ক্যালকুলেট করব এবং সেগুলো ম্যানুয়ালি পেপার পেনে কিভাবে আমরা ক্যালকুলেট করব এবং সেগুলো সফটওয়্যারের সাহায্যে কিভাবে ক্যালকুলেট করব, প্রত্যেকটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।